হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছি আমরা, একটু কমেন্টে আমাকে জানাও তো। কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা পড়বো। আমরা, তোমরা বলতে পারো যে এটা গল্প, গল্প কিনা, কিন্তু আমার পড়াশোনা থেকে আমি যেটা বলবো তোমাদেরকে, এটা গল্প না, এটা হচ্ছে একটা প্রবন্ধ। কাকে নিয়ে লেখা? মাদার তেরেসাকে নিয়ে লেখা। তোমরা তো মোটামুটি অনেকেই মাদার তেরেসা সম্পর্কে জানো, তাই না? তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিয়েছি এখন পর্যন্ত। একটু আমাকে বলো যে স্ক্রিনে তোমাদের দেখা যাচ্ছে কিনা চারুপাঠ মাদার তেরেসা এই নামটা? হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দিয়েছি। তো সবাই আমরা হাতের কাছে কলম খাতা বই নিয়ে একদম রেডি হয়ে যাই। আর তোমাদের ক্লাস নিতে আসলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, কারণ তোমাদের পড়াগুলো এত মজার এবং এবং এত কিছু শেখার থাকে। তো তুমি যদি অনেক কিছু শিখতে চাও তাহলে কিন্তু বাংলার ক্লাসটা খুবই গুরুত্বের সাথে করতে হবে। আর বাংলা ক্লাসে যখন তুমি বাংলা সুন্দর করে লিখতে পড়তে পারবে না, তখন দেখা গেছে যে অন্যান্য সব সাবজেক্টই, যেমন তোমার ইসলাম ধর্ম, তোমার সমাজ, সামাজিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ যতগুলো বই আছে, সব বই সুন্দর করে সৃজনশীল লেখার অভ্যাসটা তৈরি হবে। তাহলে আজকের আমাদের যে ক্লাসটা আছে, এই ক্লাসে আমরা শিখবো প্রবন্ধ বা গল্প কিভাবে পড়তে হয়, এক নাম্বার। এর পাশাপাশি আমরা শিখবো যে আমরা গল্প প্রবন্ধ যে শিখলাম, তাই না, এই শেখাটা কিভাবে আমরা আমাদের লিখায় কাজে লাগাবো। লিখায় কাজে লাগানোর পর আমরা যেটা খেয়াল করব যে আমি কেমন নাম্বার পাচ্ছি, আমি কি 10-এর মধ্যে 8, 9, 10 এরকম পাচ্ছি কিনা। ঠিক আছে? আচ্ছা আফিয়া, তুমি লিখছো মাদার তেরেসা পড়াটা অনেক বেশি সহজ আছে। হ্যাঁ, এটা অনেক সহজ। তো তোমরা একটু আমাকে বলো তো, তোমরা যারা আমার এখন পর্যন্ত ক্লাস করছো, আমি তোমাদের রৌনক আল ওয়াসি স্যার, আমি তোমাদের রৌনক স্যার। তোমরা আমার আগে অনেকে হয়তো ক্লাস করছো, যারা আজকে প্রথমবার ক্লাস করতেছো তাদের সহ সবাইকে আজকের তোমাদের ষষ্ঠ শ্রেণী চারুপাঠ বাংলা প্রথম পত্র বইয়ের মাদার তেরেসা এই পড়াতে এসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তা আমাদের ক্লাসটি শুরু হয়ে গেল। তোমরা যারা এখনো মনোযোগ দেওনি, মনোযোগ একটু বাড়িয়ে দাও, আর হাতের কাছে কলম খাতা বই রাখো। গুরুত্বপূর্ণ লাইনগুলো নোট করে নাও। কেন এটা নোট করব স্যার? গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা নোট করব কারণ আমরা একটা গল্প, কবিতা, উপন্যাস, নাটক যাই পড়ি না কেন বাংলায়, পড়ার পরের দিন বা দু একদিন পর কিন্তু আর পড়ি না। আমরা একটু সময় নেই। সময় নিলে কি হয়, আমরা ভুলে যাই। তো আমার পড়াটা যাতে ভুলে না যাই, আমি এজন্য আমরা আজকেই পড়বো, আজকেই নোট করে রাখবো, আজকেই গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে রাখবো। তার ফলে কি হবে, কয়েকদিন বা অনেক কয়েকদিন পর পড়তে আসলে আমার কাছে আর নতুন লাগবে না। আর গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগানো থাকলে পরের বার যখন তুমি পড়বা তোমার রিমাইন্ড হবে, তোমার রিভিশন হবে, তাহলে বেশি দিন মনে থাকবে পড়াগুলা। ঠিক আছে? তাহলে এই পর্যায়ে তো আমরা আমরা শুরু করে দিলাম আমাদের পড়া। আচ্ছা, তোমরা অনেকেই কমেন্টে লিখতেছো, আফিয়া লিখছো যে জি স্যার, আপনার আমি সব ক্লাস করছি। হ্যাঁ আফিয়া, তোমাকে থ্যাংক ইউ। তা আমি, তুমি লিখছো যে স্যার আপনার ক্লাস করছি অনেক ভালো। আচ্ছা, আপনার ক্লাস অনেক ভালো। আচ্ছা, তোমরা একটু কমেন্টে লিখো তো, তোমাদের তো আজকে শোনাই হয় নাই যে তোমরা সবাই কেমন আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ক্লাস নিতে এসে আরো ভালো লাগতেছে। আর তোমরা একটু কমেন্টে জানাও আমার ক্লাস এখন পর্যন্ত কেমন লাগতেছে, বা একটু ইজি লাগতেছে কিনা বাংলা বিষয়টা। আমরা এখন আমাদের পড়ায় চলে যাচ্ছি। সবার প্রথমে যেটা গুরুত্বপূর্ণ, আমাদের মাদার তেরেসার বানানটা। হ্যাঁ, মাদার তেরেসা বানানটা কি আছে এখানে একটু খেয়াল করো। তেরেসা বানানে দন্তের স দিয়ে লিখা। হ্যাঁ, এই দন্তের স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা বানানের নিয়মে গতদিন ক্লাস আমার করছো, আমরা স এর প্রবলেম নিয়ে একটা কথা বলছিলাম। একটা তালব্য স ছিল, একটা মূর্ধন্য স ছিল, একটা দন্তের স ছিল। তাহলে এই যে তিনটা স ছিল, তাই না, আমরা কোন সটা বেশি ব্যবহার করি? আমরা বলছি যে তালব্য শটা আমরা বেশি ব্যবহার করি। কিন্তু যেখানে দন্তের স লিখা হয় সেখানে আমরা দন্তের স দিয়েই লিখবো। এই তেরেসা বানানটা আছে না, তেরেসা বানানে আমরা দন্তের স দিয়ে লিখি। তাই তেরেসা বানানে দন্তের স দিয়েই লিখতে হয়। তাহলে আমরা তেরেসা বানানের সমস্যাটা কি বুঝেছি? সবাই একটু কমেন্টে লিখো তো। কোর্সের আন্ডারে ক্লাসগুলো করো। হ্যাঁ, অন্যরাও তাদের কোর্স অনুযায়ী ক্লাসগুলো পেয়ে যাচ্ছে, বুঝছো? এই জন্য অনেক বেশি স্টুডেন্ট থাকলেও আমাদের অনেক সময় জুমে অতটা দেখায় না, বুঝছো? আচ্ছা, আর আজকের গল্প পড়ার সময় যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই তুমি প্রশ্নটা অবশ্যই জানাবা। হ্যাঁ, আর আমরা পড়া শুরু করে দিব, কিন্তু আমরা পড়া শুরুর সময় আগে আগে থেকে তো আমরা জানি আমরা
শব্দার্থ পড়বো, তারপর হচ্ছে আমরা কবি পরিচিতিটা পড়বো, আমরা হচ্ছে পাঠ পরিচিতি পড়ে নিয়ে গল্প পড়তে যাব। কিন্তু মাদার তেরেসা গল্পটা এত গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস সিক্সের জন্য, ক্যাডেট পরীক্ষায় কয়েকবার প্রশ্ন আসছে এখান থেকে, বুঝছো? তো ক্যাডেট পরীক্ষার প্রশ্নের উত্তর পারার জন্য তোমাকে এই গল্পটা কিন্তু এখনই মনোযোগ সহকারে জেনে নিতে হবে, পড়তে হবে। তাহলে আমরা এই গল্প পড়ার ক্ষেত্রে সবার প্রথমে যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে মাদার তেরেসা বানানটা ভালো করে আমাকে জানতে হবে। তারপর এখানে কি গুরুত্বপূর্ণ আছে একটু আমরা খেয়াল করি, হ্যাঁ। আমরা খেয়াল করব, এই যে দেখো মাদার তেরেসার ছবি চলে আসছে, মাদার তেরেসার বিষয়ে অনেক কিছু বলা আছে। আমরা গল্পটি আজকে, গল্প তো না, আমাদের প্রবন্ধ, প্রবন্ধ পড়ার পর আমরা আবার এগুলো একবার রিভাইজ করব, হ্যাঁ। আর আমাদের পাঠ পরিচিতি তো এখানে আছে, লেখক পরিচিতি এখানে আছে। তো আমরা সবার প্রথমে একটু লেখক পরিচিতিটা জেনে নেই। আমাদের এই লেখককে তো আমরা অত চিনি না, আমরা এর আগে তার লেখা কোনো কিছু ওভাবে পাই নাই। তো আমরা একটু প্রথমে খেয়াল করি তার লেখা কোনগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তাহলে একটু খেয়াল করো, সঞ্জিদা খাতুন বানানটা তোমাদের মধ্যে আমি বলে রাখতেছি, এখন প্রায় 80-90 জন ক্লাস করতেছো। আমি তোমাদের যদি এক সপ্তাহ পর জানতে চাই মাদার তেরেসা এই প্রবন্ধ বা এই গল্পটি যিনি লিখেছেন তার নামের বানানটা লেখো, আমি লিখে দিতে পারবো। তোমাদের এই 80 জন 90 জনের মধ্যে হাতে গোনা 5-7 জন হয়তো বানানটা ঠিক করে লিখতে পারবা। কোন বানান স্যার? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, কোন বানানটা? এই যে বানানটা দেখো, তোমাদের স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে এই বানানটা, হ্যাঁ। সঞ্জিতা খাতুন বানানটা কিন্তু তোমাদের স্ক্রিনে যে দেখা যাচ্ছে, এটা কিন্তু সবাই ভুল করো তোমরা। আমি অনেক স্টুডেন্টের কাছে শুনেছি, কালকেও পড়িয়েছি, পরের দিন ক্লাসে এসে শুনি তখন কেউ বলতে পারে না। তাহলে আমাদের আজকের যে গল্প বা আজকের যে প্রবন্ধ, আমরা গল্প প্রবন্ধ দুইটাই কেন বলতেছি, তোমাদের বইয়ে এটাকে গল্প বলা আছে। কিন্তু আমরা যদি বাংলা বিষয়ে আরো একটু উচ্চতর পড়াশোনা করি বা একটু ঘেঁটে ঘুটে দেখি যে এটাকে কি বলা যায়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো প্রবন্ধ। কারো জীবন নিয়ে কোনো কিছু বলাকে এটা আমরা প্রবন্ধই বলতে পারি। তবে তোমাদের বইয়ে গল্প বলা আছে, তো আমরা এটাকে গল্প বা পদ্য বলতে পারি, হ্যাঁ। গল্প বা পদ্য একই কথা, এই একই কথা এই বিষয়গুলা। তাহলে আমরা বললাম মাদার তেরেসা, তেরেসা বানানটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তারপর সঞ্জিদা খাতুন যিনি লিখেছেন তার নামের বানানটা গুরুত্বপূর্ণ। এই যে দুইটা বিষয় শিখলাম, তাহলে সঞ্জিদা খাতুন সম্পর্কে একটু আরো আমরা জেনে নেই। একটু খেয়াল করো, এখানে দেখো জন্ম মৃত্যু লেখা আছে ওনার, ওনার জন্ম মৃত্যুটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ওনার জন্ম 1933 সালে ঢাকায়, এই বিষয়টা আমাদের জানতে হবে। উনি কি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তোমরা যারা আগে আমার ক্লাস করছো তোমরা জানো, এই যে সঞ্জিতা খাতুন ম্যাম, উনি কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র, উনি আমার শিক্ষক। ঠিক আছে, আমিও এই বাংলা বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেছি, পড়াশোনা করেছি। তো উনি ওই বিভাগের, আমাদের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। আচ্ছা, উনি প্রবন্ধকার, গবেষক, গবেষণা করেছেন। রবীন্দ্রসঙ্গীত, উনি গান গাইতেন, রবীন্দ্রসঙ্গীত গাইতেন, এগুলা ওনার পরিচয়, হ্যাঁ। পাশাপাশি উনি কি অনেক পুরস্কার পেয়েছেন। আচ্ছা, অনেকগুলো পুরস্কার এখানে দেওয়া আছে, রবীন্দ্র চর্চায় পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, বাংলাদেশ সরকারের পুরস্কার, অনেক পুরস্কার উনি পেয়েছেন। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, ওনার যে লেখনীগুলো আছে আমরা খেয়াল করি। উনি লিখেছেন সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি। তো এই যে উনার লেখাগুলা, এই লেখাগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সাফিয়া, তুমি প্রশ্ন করছো যে প্রশ্ন এবং প্রবন্ধের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, অনেক ভালো কথা একটা বলছো। প্রশ্ন মানে তো হ্যাঁ না উত্তর, প্রশ্ন শেষে কি থাকবে? প্রশ্ন শেষে থাকবে এই চিহ্নটা। আর প্রবন্ধ মানে কি? প্রবন্ধ মানে আমরা আগেও শিখেছি, আজকেও একটু শুনি। প্রবন্ধ মানে একটা গদ্য বা একটা গল্প। আচ্ছা সরি, একটু আগে আমি একটা জায়গায় একটু ভুল লিখেছিলাম, তোমরা তো কেউ আমার ভুলটা ধরিয়ে দাও নাই। আমি লিখেছিলাম যে, আমি লিখেছিলাম তোমাদের এটা লেখা আছে প্রবন্ধ, আমি একটু আগে ভুল লিখেছিলাম, বলতে বলতে ভুল হয়ে গেছিল। আমি লিখেছিলাম পদ্য, আসলে এটা পদ্য হবে না, সরি, এটা হবে গদ্য। গদ্য মানে গল্প, হ্যাঁ। আর পদ্য মানে হচ্ছে কবিতা। পদ্য মানে কবিতা, এটা একটু বলতে বলতে আমি এড়াই গেছিলাম, আমি খেয়াল করি নাই, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আমাদের আজকের পড়ার বিষয় প্রবন্ধ।
এটাকে তোমাদের বইয়ে গদ্য বলা আছে, গদ্যর আরেকটা নাম কি? গল্প। হ্যাঁ, আর পদ্য কি? পদ্য মানে হচ্ছে কবিতা। তাহলে আমি পদ্য বলছিলাম, ওই জায়গাটায় পদ্য হবে না, ওটা গদ্য বা গল্প এটা হবে। আর একজন প্রশ্ন করছে, স্যার প্রশ্ন আর প্রবন্ধের পার্থক্য কোথায়? প্রশ্ন তো প্রশ্নবোধক চিহ্ন থাকবে আমাদের। আর প্রবন্ধ কি? প্রবন্ধ গল্পের ঢঙ্গে লিখা, হ্যাঁ, গল্পের মতো করে লিখা। কোনো একটা নির্দিষ্ট বিষয়ে অনেক কিছু জানানো হয়। এটা বিভিন্ন বিষয়ে হতে পারে। ধরো তুমি বেড়াতে গেছো হচ্ছে হলো ধরো আহ জাতীয় জাদুঘর, জাতীয় জাদুঘরের বর্ণনাটা তুমি লিখলা, এটা তুমি প্রবন্ধর মতো করে লিখতে পারো বা গল্পের মতো করে লিখতে পারো। মোট কথা, যেটা কোনো ঘটনা বর্ণনা করে না, যেটা কোনো শিক্ষামূলক, শিক্ষামূলক সবকিছুই, মানে গল্প হতে গেলে একটা বর্ণনা থাকে, একটা নাটক থাকে, একটা হচ্ছে হলো বানানো বিষয় থাকে। আর প্রবন্ধ বাস্তব বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে কোনো একটা লেখা, যে লেখাটা গল্পের মতো না। কোনো চরিত্র থাকে না, অনেকগুলো বিষয় থাকে। বিষয় আর চরিত্রের মধ্যে পার্থক্য আছে। যেমন ধরো তোমাদের আহ, বই 7-এ উঠে তোমরা হয়তো পাবা, আমরা গত ক্লাসে পড়ালাম হচ্ছে আহ একুশের গল্প, হ্যাঁ, পিতৃপুরুষের গল্প। পিতৃপুরুষের গল্প, এটাতে কি লেখা ছিল? এটাতে মুক্তিযুদ্ধের একটু বর্ণনা ছিল, ভাষা দিবসের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটু বর্ণনা ছিল। এটা কিন্তু গল্প না, কিন্তু গল্পের ঢঙে লিখা, গল্পের মতো করে লিখে। এখানে চরিত্র ছিল, এখানে আহ এখানে হচ্ছে হলো যে নামগুলা ছিল, কয়েকটা নাম ছিল, কাজল মামা ছিল, অনেকগুলা নাম ছিল। তাহলে গল্প হতে গেলে নাম থাকতে হবে, চরিত্র থাকতে হবে। আর প্রবন্ধর ক্ষেত্রে বিষয় থাকে। যেমন আজকে তোমাদের লেখাটায় মাদার তেরেসা নিয়ে লেখা, মাদার তেরেসার জীবনী। তাহলে জীবনী তো গল্পের মতো করে লেখা, কিন্তু এটা গল্প না, এটা প্রবন্ধ বলে। কিন্তু তোমাদের বইয়ে এত জটিল করে বিষয়গুলো নাই, তোমাদের বইয়ে গদ্য বা গল্প। তো আমরা গদ্য বা গল্প এই নামই বুঝবো আমরা। আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম সঞ্জিতা খাতুন নামের বানানটাতে। তোমরা সবাই নামের বানানটা সুন্দর করে লিখছো, তার জন্য থ্যাংক ইউ স্যার। এই লেকচার শিটের পিডিএফটাকে আমাদের দিলে ভালো হয়। হ্যাঁ, আমরা পিডিএফ তোমাকে দিয়ে দিব, আসাফ, পিডিএফ পেয়ে যাবে। স্যার আনমিউট করেন, আমি আনমিউটই আছি। আমার কথা যদি স্পষ্ট না শুনতে পাও, তাহলে আমার মনে হয় তোমার একটু নেটওয়ার্কের সমস্যা। আজকে বৃষ্টি হচ্ছে ঢাকায়, এই জন্য হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে সঞ্জিতা খাতুনের আমাদের কি গুরুত্বপূর্ণ? সঞ্জিতা খাতুনের গুরুত্বপূর্ণ আমাদের তার লিখনীগুলা। উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, গান গাইতেন রবীন্দ্রসঙ্গীত। তো রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ উনি এই বিষয়ে লিখেছেন। ধ্বনি থেকে কবিতা, এই বিষয়গুলোর বর্ণনা লিখেছেন। অতীত দিনের স্মৃতি, ওনার স্মৃতিচারণা করেছেন। সত্যেন্দ্র কাব্য পরিচয়, সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দের জাদুঘর, সত্যেন্দ্রনাথ দত্ত, তার কাব্যর যে স্টাইল, এই স্টাইল বিষয়ে উনি গবেষণা করেছিলেন। হ্যাঁ, ওনার এগুলা মোটামুটি লিখনীগুলা আছে। তো আমরা একটা ফাঁকা পেজ এখানে রেখেছি। যারা আজকের ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবা, সে কিন্তু অনেক কিছু মানে গিফট হিসেবে নিয়ে যাবে। হ্যাঁ, বাংলা লেখাটা অনেক সহজ মনে হবে এরপর থেকে। তাই ক্লাসের শেষ পর্যন্ত আমরা মনোযোগ দিব। আমাদের ক্লাস 7টায় শুরু হয়েছে, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। আমরা এখন মাদার তেরেসা পড়তে যাব। তার আগে আমাদের দরকার এই যে আমাদের মজার বিষয়গুলো, যে কিভাবে একটা সৃজনশীল লিখতে হয়, গল্প লিখতে হয়। এই যে আমাদের ফাঁকা পেজটা আছে, এখানে আমরা ক্লাসের শেষের দিকে শিখবো। তাই অবশ্যই সবাই মনোযোগ ধরে রাখো, শেষ পর্যন্ত থাকো। আর কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবা, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা আজকে আমাদের গল্প বা আমাদের যে প্রবন্ধ বা জীবনী, জীবনী গল্প, এই জীবনী গল্পে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, তোমরা তোমাদের স্ক্রিনে একটু আমাকে সবাই বলো এই দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, বুঝছো? এই জন্য মাদার তেরেসা এখনই শিখে নাও। আর তোমাদের স্কুলের পরীক্ষার আগে আমরা আবার রিভিশন দেবো, একদম চিন্তা করবে না। ইউটিউবে আমরা কিন্তু তোমার ভালোর জন্যই আছি। হ্যাঁ, তুমি আমাদের সাথে পড়ো, পড়াগুলো একটু শিখে নাও, দেখবা পরীক্ষায় একদম ফার্স্ট হয়ে যাবা, তুমি অনেক ভালো রেজাল্ট করবা। আচ্ছা, সবাই এখন আমাকে একটু কমেন্টে লিখো যে এটা তুমি দেখতে পাচ্ছ কিনা। এই আচ্ছা, আবির তুমি লিখছো জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমরা আমাদের গল্পে আজকে চলে যাই। আমি সব গল্প সবসময় তোমাদেরকে রঙিন করে দাগিয়ে দাগিয়ে পড়াই না, কিন্তু কিছু গল্প পড়ার সময় নিজে থেকে দাগিয়ে দাগিয়ে আমি নিয়ে আসি। কেন আসি জানো? কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ, তাই জন্য। তাহলে আমরা এখন পর্যন্ত যে বেসিকটা শিখলাম, আমার গল্পের নাম কি? মাদার তেরেসা গল্পের নাম। মাদার তেরেসার সা বানানটা দন্তেস স,
সঞ্জিতা খাতুন বানানটা, সঞ্জিতা খাতুন বানানে একটা হসন্ত আছে, জি বানানে দীর্ঘিকার দিয়ে। এগুলো আমার ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ। তারপর আমরা আমাদের গল্পে চলে যাই, গল্পের আমরা লাইনটা একটু খেয়াল করি। এখানে কি লেখা আছে একটু আমরা দেখি। মানুষ মানুষকে ভালোবাসে এটাই স্বাভাবিক, কিন্তু সবসময় তেমন দেখা যায় না। দেখো, আমাদের বাবা মার, আমরা তো মানে ছেলে মেয়ে বা বাচ্চা অনেক আদরের, কিন্তু তোমার বাবা মা তোমাকে যেমন আদর করেন, তেমন ফুটপাতে কোনো টুকাই বা একটা ছোট বাচ্চা যে রুমাল বিক্রি করে, পানি বিক্রি করে, ওকে কি অতটা আদর করে? আদর করে হয়তো একটা পানির বোতল কিনে, কিন্তু তোমার মতো কি ওই বাচ্চাটাকে তোমরা অত আদর করো? কেউ করে? তোমার বাবা মা করেন? বাবা মা কিন্তু ওই আদরটা করেন না। কিন্তু মাদার তেরেসা এমন একজন মানুষ, এমন একজন মহিষী মানুষ, মহিষী নারী, যে উনি শুধু মানুষের জন্য নিজের নিজের জীবনটাকে বিলিয়ে দিছে, মানুষের সেবার কথা চিন্তা করছেন, যেটা আমাদের সমাজে একটু কম হয়। তাহলে আমাদের যে প্রথম লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু সবসময় তেমন দেখা যায় না। হ্যাঁ। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই প্রাণমন সব ঢেলে দেন। এই যে লাইনটা দেখো, পৃথিবীতে এমনও কিছু মানুষ আসেন, যেমন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যখন তায়েফের মানুষরা ওনাকে এত পাথর নিক্ষেপ করলেন, উনি অজ্ঞান হয়ে গেলেন, সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, ফেরেশতারা এসে বলতেছেন আপনি একটু দোয়া করেন, এদেরকে মাটির সাথে মিশিয়ে দিই আমরা। কিন্তু উনি দোয়া করলেন এদের হেদায়েতের জন্য, ভালোর জন্য। তাহলে মাদার তেরেসা এমন একজন মানুষ যিনি মানুষের সেবাতে প্রাণ মন ঢেলে দেন। এই যে একটা শব্দ প্রাণ মন, আমরা যদি আমাদের বাংলা বইটা একটু ভালো করে শিখতে চাই, ভালো করে পড়তে চাই, তাহলে এই যে সুন্দর শব্দগুলো আমাদের আছে প্রাণ মন, তাহলে এগুলো একটু আমাদের জেনে নেওয়া বা একটু মনে রাখাটা গুরুত্বপূর্ণ না? একটু পর্যায়ে তাহলে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, আমরা একটু প্রথম দুইটা লাইন একটু বোঝার চেষ্টা করলাম। এখানে তোমাদের একটা উদাহরণ আমি দিলাম, দিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু জানালাম। তাহলে এই পর্যায়ে আমি একটু আবার বলি, আমার কথাটা একটু বুঝে নাও তোমরা। পৃথিবীতে এমনও কিছু মানুষ আছেন যারা প্রাণ মন ঢেলে দেন, প্রাণ মন ঢেলে দিয়ে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেন। এই যে প্রাণ মন সুন্দর একটা শব্দ তোমাদের বইয়ে আছে, তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কেমন পড়াশোনা করবা জীবনে উন্নতি করার জন্য, তুমি বলবে আমি প্রাণ মন দিয়ে পড়াশোনা করব। তাহলে প্রাণ মন দিয়ে এই যে একটা সুন্দর শব্দ ক্লাস সিক্সে শিখলা, তুমি যদি ক্লাস সেভেনে, ক্লাস এইটে, নাইন টেনে, তোমার এইচএসসি তে যদি ব্যবহার করো, তাহলে তোমার বাংলা লেখার মানটা একটু উন্নত হবে না? একটু স্নিগ্ধ, একটু সুন্দর হবে না? তাহলে এই শব্দগুলো আমাদের শিখতে হবে, আর এগুলো তোমাদের বইতেই আছে, বই থেকে শিখে নিতে হবে। তাহলে আমরা আমাদের স্ক্রিনে দেখা গেল প্রাণমন শব্দটা আমরা দাগিয়ে নিয়েছি, তাই না? আচ্ছা, তারপর দেখো অনেকটা রঙিন কালি দিয়ে তোমাদের একটা লাইন সুন্দর করে এখানে দেয়া আছে। তাহলে এই লাইনটার মানে একটু আমরা বোঝাচ্ছি। তো স্যার পৃষ্ঠা সাদা দেখা যাচ্ছিল, বাট এখন দেখা যাচ্ছে, হ্যাঁ একটু আগে সাদা দেখে যাওয়ার দেখার জন্য সরি চাচ্ছি। এখন দেখা যাচ্ছে, একটু ক্লাসে সবাই মনোযোগ দাও, আফিয়া সহ সবাই আমরা মনোযোগ দিব, আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া শিখছি, যেটা আমাদের সারা জীবন কাজে লাগবে। তোমরা যখন হচ্ছিল রচনা লিখবা, মাদার তেরেসা নিয়ে আসলেও আজকে পড়লে সবসময় লিখতে পারবা। আর এটা গল্পের মতো পড়া, বুঝছো? এটা আজকে শিখে নিলে সারা জীবনই ছিলাম। একটু লাইনটা আমরা দেখি। ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া, যারা প্রাণমন ঢেলে দেন মানুষের সেবায়, তারা ভালোবাসা দিয়ে জয় করে নেয় দুনিয়া। মাদার তেরেসা ছিলেন তেমনই একজন অসাধারণ মানব দরদি। এই যে দরদি বানানটা রস্বইকার দিয়ে, আমরা বানানের নিয়মে শিখেছি অতৎসম শব্দ হলে, যেগুলা তৎসম শব্দ না, হ্রস্বইকার দীর্ঘইকার বাংলা বানানের নিয়ম অনুযায়ী আমরা সব পড়া, তোমাকে একটু রিভিশন করালাম, আমি একটু বললাম। ক্লাসগুলো করো, তাহলে দেখবে অনেক না আমরা নিজেকে নিয়ে থাকি, একটা ছোট্ট পরিবার নিয়ে থাকি, কিন্তু পৃথিবীতে মাদার তেরেসার মতো কিছু মানুষ আছেন যারা মানুষকে অনেক ভালোবাসেন, তাদের সেবাতেই প্রাণ মন ঢেলে দেন। ঠিক আছে, এই লাইনগুলোর মানে আমরা এটা বুঝলাম। তাহলে একটু কমেন্টে এই পর্যায়ে আমাকে লিখো তো তোমরা বুঝতে। আহনাফ লিখছো বুঝেছো, রাইসুল ইসলাম লিখছো জি স্যার, খালিদ হাসান লিখছো জি স্যার। আচ্ছা, কারিমুন নিসা তুমিও লিখছো ইয়েস স্যার, হ্যাঁ। আচ্ছা, সবাই লিখতেছে স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে থ্যাংক ইউ। আর এই যে রঙিন করে লাইনটা দেয়া আছে, এটা তোমাদের বইয়ে দাগিয়ে রাখ, সবাই তো দাগিয়ে রাখছো তাই না? আচ্ছা, থ্যাংক ইউ।
তারপর আমরা একটু পরের পড়ার দিকে যাই। হ্যাঁ, একটু দেখো তোমরা যে আমাদের কাছে আসলো মাদার তেরেসার হচ্ছে হলো জন্ম মৃত্যু নাম এই বিষয়গুলা। তো বিসিএস পরীক্ষায়, বিসিএস মানে আমি বুঝাচ্ছি চাকরির পরীক্ষায়, মানে তুমি সিক্সে পড়তেছো, 27 28 বছর গিয়ে একটা হঠাৎ করে দেখতে পারো যে মাদার তেরেসার বংশ পরিচয়টা কি ছিল। তোমাদের এমসিকিউ তো আসবে, আমরা যখন পরীক্ষা নিব তখন কিন্তু আসবে। এই যে বোজাজিউ, ওনার পারিবারিক নাম ছিল বোজাজিউ। এই যে দেখছো পারিবারিক পদবীর নামটা কি, এই পারিবারিক পদবীর নাম এই যে বোজাজিউ, এটা হচ্ছে ওনার পারিবারিক পদবীর নাম। এখন পড়তেছো, সারা জীবন কাজে লাগবে এই প্রশ্নটা, এত পরীক্ষায় আসে। তাহলে একটু আমরা মাদার তেরেসা সম্পর্কে জেনে রাখি, দেখি একটু জেনে নেই এখানে কি লেখা আছে। মাদার তেরেসা জন্মগ্রহণ করেছেন কোথায়? আলবেনিয়ার স্কোপিয়েতে। হ্যাঁ, আলবেনিয়ার স্কোপিয়েতে জন্মগ্রহণ করেছেন। তারপর হচ্ছে 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট জন্মগ্রহণ করেন। ওনার পিতা ছিলেন বাড়িঘর তৈরির কারবারি, মানে বাড়িঘর তৈরি করতেন। ওনার পিতার নাম ছিল নিকোলাস বোজাজিউ। এই নিকোলাস বোজাজিউ নামের বানানটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা মাদার তেরেসার বাবার নাম মনে রাখবো। মায়ের নাম কি? দ্রানাফিল বার্নাই। পারিবারিক পদবী কি আমরা তো মোটামুটি একটু জানলাম, পারিবারিক পদবী হচ্ছে বোঝাজিউ। ঠিক আছে। উনি হচ্ছে হলো তিন ভাই বোনের মধ্যে অ্যাগনেস, ওনার নাম ছিল অ্যাগনেস বোজাজিউ। এই যে মাদার তেরেসার আহ বাবা মার দেয়া নাম কি ছিল? অ্যাগনেস গঞ্জা বোজাজিউ। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। ঠিক আছে। উনি কি ছিলেন? উনি ছিলেন ছোট, বড় হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণের সময় তার নাম হলো মাদার তেরেসা। এই যে একটা শব্দ সন্ন্যাস ব্রত, তাহলে সন্ন্যাস ব্রত শব্দটা আমাদের একটু জানা দরকার, কারণে আসলে আমরা কতটুকু শিখতেছি আজকে একটু আমরা দেখব। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি যেভাবে গল্প কবিতা পড়াই দিই তোমাদেরকে, তোমরা আজকে একটু আলাদাভাবে পড়ে দেখো তো পার্থক্য বুঝতে পারো কিনা, বা ওইটা আসলে বেশি কাজে দেয় কিনা একটু নিজে নিজে অ্যানালাইসিস করো, একটু গবেষণা করবা আজকে। এই গুরুত্বপূর্ণ গল্পটা যে আমরা পড়তেছি, আমরা শব্দের অর্থগুলো আগে দেখে নিয়ে পড়লে লাভ হতো কিনা। তাহলে আমরা মানব দরদি একটা শব্দ দেখে আসছি, এই পর্যায়ে আমরা প্রাণমন একটা শব্দ পেলাম ইম্পর্টেন্ট। তারপরে আমরা পেলাম হচ্ছে আমাদের সন্ন্যাস ব্রত এই শব্দটা। তাহলে সন্ন্যাস ব্রত মানে কি আমরা একটু পড়ি, আজকে আমি দেখাবো না, আজকে মুখে মুখে বলবো, দেখি তোমরা গুরুত্ব কতটুকু বুঝো। সন্ন্যাসব্রত মানে হচ্ছে সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা। সন্ন্যাসব্রত মানে হচ্ছে সংসার জীবন, এই যে আমরা ছোট থেকে বড় হই, পড়াশোনা করি, তারপর আমাদের বিয়ে হয়, আমাদের বাচ্চা হয়, বাচ্চাগুলো আবার বড় হয়। এই যে আজকে আমাদের যে মা বাবা আছেন ওনারা ছোট ছিলেন, ওনাদের বাচ্চা আমরা, আবার আমরা বাচ্চা থেকে বড় হচ্ছি। এই যে একটা জীবন, একটা সার্কেল, ছোট থেকে বড় হওয়ার যে একটা একটা যে চক্র। তাহলে সন্ন্যাসব্রত যারা গ্রহণ করেন ওনারা কি করেন? ওনারা দেখা যায় বিয়ে করেন না, ওনারা মানব সেবায় নিজেকে সারা জীবন বিলিয়ে দেন। এই জন্য সন্ন্যাসব্রত মানে বলা হয় যারা সংসার জীবন স্বাভাবিক নিয়ম ত্যাগ করে তপস্যা বা সংযমে সাধনা করে বা কোনো একটা নির্দিষ্ট কাজ করে যায়। ঠিক আছে, তাহলে আমরা সন্ন্যাস ব্রত সম্পর্কে একটু জানলাম। তারপর আমরা দেখি আর কি কি আছে এখানে। তাহলে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছে কে? মাদার তেরেসা। কেন করলেন এটা একটু আমরা নিচে গল্প, এশিয়া আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তো 1914 থেকে 18 সাল পর্যন্ত চলছিল এই যুদ্ধ। এই যুদ্ধটাকে কি বলে? প্রথম বিশ্বযুদ্ধ। যখন মাদার তেরেসা ছোট, কেবল বুঝতে শুরু করছে তোমাদের মতো, তোমরা যারা শিখতে আছো তোমরা জানো এই যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে যাচ্ছে, ইন্ডিয়ার রাফায়েল যুদ্ধ বিমান ফেলে দিল পাকিস্তান। তারপর ওইদিকে আমাদের প্যালেস্টাইন মুসলিম আমাদের ভাই, আমাদের যে আহ যে হচ্ছে হলো প্যালেস্টাইনরা আছে, প্যালেস্টাইনের মধ্যে ইসরায়েলের লোকেরা মেরে ফেলতেছে। তারপর হচ্ছে হলো সিরিয়ায় মেরে ফেললো। তারপর ইরাকে আমেরিকার মানুষরা খুব খারাপ, ওরা হচ্ছে হলো মুসলিমদেরকে ধরে ধরে মেরে ফেলতেছে, সবাইকে জঙ্গি বানাই দিতেছে। এই যে বিষয়গুলা এগুলা আছে হচ্ছে, তাহলে এরকম ইউরোপের মধ্যেও প্রথম বিশ্বযুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছে। এটা 1914 থেকে 18 সালে। তখন মাদার তেরেসা ছোট ছিলেন। উনি যুদ্ধের মধ্যে অনেক মৃত্যুর খবর শুনলেন, অনেক মানুষ মারা যাচ্ছে যুদ্ধের মধ্যে। এই বিষয়গুলো উনি দেখে বড় হলেন। বড় হলেন কি হলো, এই মাদার তেরেসার যে কোমল মন,
তোমাদের মনটা তো অনেক সুন্দর, তোমরা সবকিছুকে ভালো মনে করো। তাহলে ওনার এই নরম মনে খুব আঘাত লাগলো যে একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে মেরে ফেলতেছে এভাবে। একটা মানুষ আরেকটা মানুষকে মেরে ফেলা কি ঠিক? এটা তো একদমই ঠিক না। হ্যাঁ, এই জন্য কি করা হচ্ছে দেখো, উনি কি করতেছেন। ওনার মনে খুব আঘাত লাগলো, তারপর কি হলো, এ সময় বাবার মৃত্যু, পরিবারের বিপর্যয় ঘটেছিল, মানে উনি বাবা ওনার মারা গেলেন। পরিবারের উপার্জনক্ষম মানুষটা মারা গেলে তখন পরিবারে তো একটা ঝড় নেমে আসে। আয় ইনকাম নাই, টাকা পয়সা নাই, খাওয়ার কষ্ট, চলাফেরার কষ্ট, বুঝো নাই? ফ্যামিলিতে যেটা হয়, বাসায় বাবা যদি না থাকেন, বাবার অভাবটা তো পূরণ করা কঠিন হয়ে যায়। এই জন্য দেখো কি লেখা আছে, দুঃখ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন তেরেসা। অল্প বয়সে তার ভেতরে জাগে মানুষের সেবা করার একটা ব্রত। উনি মানুষের সেবা করতে হয়তো কারো কাছ থেকে শুনেছে, বা ওনার এলাকায় কেউ ছিল তারা মানুষের সেবা করতেছে। ওই এখানে ওই হচ্ছিল ওইখানে গিয়ে ওই মিশনারি গুলাতে খাবার দাবার পাওয়া যাচ্ছে, এই জন্য মাদার তেরেসার একটু অভাব ছিল, দুঃখ দুর্দশা ছিল। উনি কি করলেন, উনি হচ্ছে একটা খ্রিস্টান মিশনারি, মানে যারা আমাদের যেমন ইতিমখানা আছে না মুসলিমদের, ইতিমখানায় বাবা মা নাই, এই ইতিম বাচ্চারা পড়াশোনা করে, একটা লিল্লা বোর্ডিং আছে না, এরকম খ্রিস্টানদের আছে মিশনারি। অল্প বয়সে তার ভেতরে জাগে মানুষের সেবা করবেন, কষ্ট লাঘব করবেন। এজন্য কি করলেন, মাদার তেরেসার বয়স যখন 18 বছর, 18 বছর যখন বয়স, তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। তাহলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। হ্যাঁ, তাহলে উনি 18 বছর বয়সে খ্রিস্টান মিশনারির হলো একটা দলে যোগ দেন। ওই দলটার নাম কি, লরেটো সিস্টার্স। এই দলটার নাম লরেটো সিস্টার্স। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপরে কি আছে দেখো, ব্রিটিশ শাসনাধীন ভারতে উনি কাজ করতেন, মানে ওনার যে মিশনারি ছিল না, ওরা হচ্ছে ভারতবর্ষে কাজ করতো, কারণ তখন ভারতবর্ষ হলো ইংরেজদের অধীনে ছিল, ইংরেজদের আমলে ছিল। ইংরেজ মানে আমি বুঝাচ্ছি ইংল্যান্ডের লোকদের ছিল, ইংল্যান্ডের শাসনের অধীনে ছিল। তো উনি ওই লরেটো সিস্টার্স খ্রিস্টান মিশনারিদের হয়ে ভারতবর্ষে আসলেন। কোন সময়, যখন 18 বছর বয়স বা একটু কম বেশি এই সময়টাতে আসলেন ভারতবর্ষের কোথায়। আমাদের আমাদের কপাল ভালো, আমাদের এটা অনেক বড় পাওয়া যে উনি দার্জিলিং, মানে বাংলা ভাষায় কথা বলে ভারতবর্ষের যে অঞ্চল, ওই অঞ্চলে উনি আসলেন। মানে উনি কিন্তু বাংলা বলতে পারতেন, বাংলা শিখে ফেলছেন উনি। এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া, বুঝছো, যে উনি অন্য কোথাও না গিয়ে বাংলায় আসছে, উনি বাংলা শিখছে, বাংলার মানুষদের সেবা যত্ন করছে। তাহলে দার্জিলিং, দার্জিলিং তো বাংলা অঞ্চল। এই বাংলা অঞ্চলে আসলো, লর্ডো সিস্টারদের আশ্রমে 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন। যারা খ্রিস্টান মিশনারিতে সিস্টার, সিস্টারদের বা যারা বোন, ওই বোনদেরকে ইংরেজিতে বলা হয় নান। তাহলে নান হওয়ার উনি কি করলেন, উনি শিক্ষা গ্রহণ করলেন। তাহলে নান মানে কি, গির্জা বাহিনী বা সন্ন্যাসিনী। সন্ন্যাসিনী মানে উনি, আমরা উপরে শিখলাম না সন্ন্যাস ব্রত, যে উনি মানুষের সেবা যত্ন করবেন, সংসার জীবন ওনার থাকবে না। যাদের সংসার জীবন নাই, যারা স্বাভাবিক নিয়মে জীবন চালাবে না, শুধু মানুষের সেবা যত্ন করে যাবে, খ্রিস্টান ধর্ম প্রচার করবে, তাদেরকে, যারা নারী বা মহিলা বা মেয়ে, তাদেরকে বলা হচ্ছে নান বা সন্ন্যাসিনী বা গির্জাবাসিনী। তোমাদের শব্দার্থে এগুলো আছে। তাহলে গির্জার মধ্যে উনি থাকবেন। গির্জা মানে খ্রিস্টানদের প্রার্থনালয়, আমাদের যেমন মসজিদ আছে মুসলিমদের, হিন্দুদের যেমন মন্দির আছে, এরকম খ্রিস্টানদের গির্জা। উনি কি করবেন, মাদার তেরেসা গির্জায় থাকবেন। গির্জায় কিভাবে থাকবেন, নান হওয়ার ব্রত নিলেন, যে আমি সারা জীবন নান থাকবো, সিস্টার সিস্টার থাকবো। হ্যাঁ, ওই এই জন্য ওই সংগঠনের নামও লরেটো সিস্টার্স। সিস্টার্স নামটা এই জন্যই, নান বা বোন বা সিস্টার্স এটা বলা হয়। একটু আমাকে বলো তো এই পর্যায়ে তোমরা আমার কথা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, সোয়াদ পারভেজ স্যার হোমওয়ার্ক কি, মাদার তেরেসা ভালো করে পড়বা, এটাই হোমওয়ার্ক। আনাফ লিখছো, জি স্যার বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। নাজিম লিখছো, ফাইয়াজ লিখছো, আফিয়া লিখছো, অনেকেই লিখতেছো, জান্নাত, শ্রীপর্ণা, ফাইয়াজ, অনেকেই লিখতেছো যে স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। সহ যাদের নাম নিলাম না, তোমরা কিন্তু মন খারাপ করবে না। রাইসুল, আনাফ, মন খারাপ করবে না, অনেক সময় সবার নাম বলতে পারি না। আর প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে দিব। হ্যাঁ, আয়েশা তোমাকে করার জন্য বাংলা ভাষাও শিখলেন। উনি কি করলেন, বাংলা ভাষাও শিখে নিলেন। কলকাতায় সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব নেন উনি। কলকাতায় একটা স্কুলে কি করলেন, পড়াশোনা করাচ্ছেন বাচ্চাদেরকে। 17 বছর সেখানে কাজ করলেন। কত বছর, 17 বছর, এটাও গুরুত্বপূর্ণ।
কোথায়? সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতা করছেন উনি। ঠিক আছে, তাহলে এখানে এটাও আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ। ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে উৎসাহ দিতেন। তাহলে উনি, ওনার যারা স্টুডেন্ট আছে, যেমন তোমরা আমার স্টুডেন্ট, তোমাদেরকে আমি নামাজ পড়তে বলবো। আমরা যারা মুসলিম আছি, এখন থেকে নামাজ পড়ার অভ্যাস করো। 5 ওয়াক্ত নামাজ পড়া কিন্তু অনেক কঠিন। যে কেউ চাইলে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তে পারবে না। তোমার আজকে মন ভালো, নামাজ পড়লো ফজরের, কিন্তু প্রতিদিন সকাল 5টায় উঠে ফজরের নামাজ পড়াটা, এটা অনেক বড় একটা পাওয়া, এটা সবাই পারে না। তাহলে তুমি যদি এখন থেকে প্র্যাকটিস করো, তুমি অনেক ভালো মুসলিম হতে পারবা। আমরা আমাদের মধ্যে যারা হিন্দু আছে, যারা তোমরা সনাতনী ধর্মের আছো, তোমরা যদি একটু প্রার্থনা করো, প্রতিদিন প্রার্থনা করার অভ্যাসটা কিন্তু কঠিন, কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের অনেক বেশি খুশি থাকবেন, আমাদের রিজিক বৃদ্ধি পাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই পর্যায়ে আমরা একটু দেখি। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তিদের শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন, তাদের মানে তার শিক্ষার্থীদের। তাহলে আমি যেমন তোমাদের নামাজ পড়তে বললাম, তোমরা সবসময় সত্যি সত্যি কথা বলো যে কোনো পরিস্থিতিতে। বাবা তুমি পড়াশোনা করছো? না বাবা আমি আজকে করিনি, আমার মন ভালো নাই। সত্যি করে বলবা, কিন্তু তুমি বলবা না যে আমি 2 মিনিট পড়ছি, 1 মিনিট পড়ছি, আমি তো সারাদিন পড়লাম। কিন্তু তুমি টেবিলে বসেছিলে, পড়ো নাই। এই মিথ্যা কথাগুলো বলবা না। যেদিন পড়তে অনেক ভালো লাগে অনেকক্ষণ পড়ো, যেদিন ভালো লাগতেছে না একটু রেস্ট নাও। তারপর কিছু ডেইলি ওয়ার্ক আছে, প্রতিদিন নামাজ পড়বা, তারপরে সবসময় সত্যি কথা বলবা। প্লাস্টিকের হচ্ছে হলো পলিথিন, চিপসের প্যাকেট, জুসের বোতল যেখানে সেখানে ফেলবা না। যেখানে ডাস্টবিন থাকবে সেখানে ফেলবা। হঠাৎ করে জানলা দিয়ে বাসে থাকলে থুতু ফেলবা না। এই বিষয়গুলো একটু খেয়াল করবা। হ্যাঁ, এগুলো এখন থেকে শিখতে হবে আমাদের। তারপর এখানে কি আছে? বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করলো। বাংলার মানুষের এত দুঃখ দুর্দশা দেখে ওনার খুব মন খারাপ হলো। তারপর কি করলেন উনি? মানুষের সেবায়, এই পর্যায়ে আমরা বললাম, তোমরা একটু লাইনটা দেখো, যে মানুষের সেবায় কাজ করার জন্য মনের মধ্যে খুব তাগিদ অনুভব করলেন উনি। কেন? কারণ বাংলার মানুষের খুব দুঃখ দুর্দশা উনি দেখতেছেন। তার আগে উনি কি করলেন? উনি 18 বছর বয়সে লরেটো সিস্টার্সে যোগদান করলেন। ভারতবর্ষে আসলেন, নান হওয়ার প্রশিক্ষণ নিলেন 3 বছর। তারপর উনি কি করলেন? উনি আহ একটা যে তোমাদের স্কুল আছে, যে স্কুলটার নাম কি, সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতা করলেন 17 বছর। তারপর উনি কি করলেন? দুঃখ দুর্দশা দেখলেন বাংলার মানুষের। দুঃখ দুর্দশা দেখার পর উনি কি করলেন? 1948 সালে লরেটো সিস্টার্স থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। এখন কথা হলো, তোমাদের জানার জন্য বলতেছি, 48 সালেই কেন করলেন? এটা মজার গল্প। মজার গল্পটা হচ্ছে, 47 সালে ভারতবর্ষ ভেঙে যায়, ভারতবর্ষ পাকিস্তান নামে দেশ হয়। ইংল্যান্ডের সবাই চলে যায়, ইংল্যান্ডের মানুষজন, ইংল্যান্ডের যারা হচ্ছে হলো ছিল সবাই ভারতবর্ষকে ভাগ করে দিয়ে চলে যায়। এই জন্য 47-এর পর লরেটো সিস্টার্স তো চলে গেছিল, কিন্তু উনি বাংলার মানুষের দুঃখ দুর্দশা দেখে বাংলায় থাকার সিদ্ধান্ত নেন। উনি আর আলবেনিয়াও যান নাই, উনি ইংল্যান্ডেও চলে যান নাই। এই জন্য 47-এর পর 48 সালে উনি কি করলেন? লর্ড সিস্টার্সকে বিদায় দিলেন। কারণ লর্ড সিস্টার্স তো দে- স্বাধীন হয়ে গেছে ভারতবর্ষ, ওরাও তো চলে গেছে। ওই জন্য উনি 48 সালে গরিবদের সেবা করার জন্য নিজেই একটা কাজ শুরু করলেন। এই কারণে 48 সালে খুললেন। বোঝা গেছে? আচ্ছা। তারপর উনি কি করলেন? গাউন ছেড়ে পরলেন শাড়ি। সিস্টারদের যে ড্রেস ছিল ওইটা পরতেন উনি, ওইটা থেকে উনি কি বললেন? শাড়ি, বাঙালি নারীর পোশাক পরলেন। সেই থেকে 3টা শাড়ি, ওনার খালি 3টা শাড়ি থাকতো। একটা কি করতেন? একটা পরতেন, একটা পরার জন্য, একটা ধোয়ার জন্য, আরেকটা থাকতো যদি কোনো উপলক্ষ থাকে, কোনো অনুষ্ঠান থেকে কোথাও যাওয়া লাগে, এই জন্য রেখে দিতেন। তাহলে উনি শুধু 2টা শাড়ি পরেই উনি সারা জীবনটা পার করছেন। আর আমাদের কতগুলা পাঞ্জাবি লাগে, কতগুলা শার্ট লাগে। বাবা আজকে এই যে জুতা লাগবে, কালকে শার্ট লাগবে, আমার খালি 2টা শার্ট, আমার 3টা শার্ট, এত এত কমে হবে না। আমরা শুধু চাই আর চাই। কিন্তু যারা মনীষী, যারা মানুষের সেবা যত্ন করেন, যারা মানুষের জন্য ভাবেন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভালোবাসে, তাদের কোনো অহংকার নাই, তাদের কোনো চাওয়া পাওয়া অত বেশি নাই, তাদের চাওয়া পাওয়াটা অনেক কম, কিন্তু আল্লাহ তাদের অনেক বেশি রহমত দেন। ঠিক আছে, এরকম মাদার তেরেসা। মাদার তেরেসার চাওয়া পাওয়া অত কিছু ছিল না। এই জন্যই উনি শ্রেষ্ঠ মানব বা মানবী। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই পর্যায়ে দেখো কি, তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না, তবে মনে ছিল গরিব দুঃখী মানুষের ভালোবাসার প্রবল এক আত্মবিশ্বাস।
তারপর কি আছে দেখো, কলকাতার অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন। কোথায় খুললেন? নোংরা একটা বস্তিতে। ব্রেঞ্চ টেবিল কিছু ছিল না, মাটিতে দাগ কেটে উনি শিক্ষার্থী শিশুদেরকে পড়াতেন বর্ণমালা। অসুস্থতা সেবার যত্নের জন্য খুললেন কি চিকিৎসা কেন্দ্র। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। অনেক মানুষ যখন তার এই ভালো কাজটাকে দেখলেন তখন অনেকেই প্রশংসা করলেন। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চললো, তার সঙ্গে যোগ দিলেন আরো অনেক নান, অনেক সিস্টার বোন বা নান যোগ দিল। তিনি গড়ে তুললেন মানব সেবার সংঘ, মিশনারিজ অফ চ্যারিটি। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। উনি কি গঠন করলেন? মিশনারিজ অফ চ্যারিটি। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওখানে কি হলো? ওখানে হলো গরিব যারা আছে, সবচেয়ে যারা গরিব তাদের, করুণ যাদের জীবন, তাদের সেবা যত্ন করার ব্রত নিলেন উনি। তারপর কি করলেন? মৃত্যুমুখী অসহায় মানুষদের সেবা করার জন্য উনি কি করলেন? 1952 সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে একটা ভবন প্রতিষ্ঠা করলেন। ওখানে উনি কি করেন? তাদের সম্বল নাই, বাড়িঘর নাই, খাওয়া দাওয়ার অভাব, তাদেরকে উনি থাকার ব্যবস্থা করলেন। তারপর অসুখে ধুকে ধুকে যাদের প্রায় জীবন শেষ, অনেকের হচ্ছে অনেক বয়স্ক হয়ে গেছে, ছেলে মেয়ে দেখে না, রাস্তায় পড়ে জীবন কাটায়, মৃত্যু দশা, তাদেরকে উনি তার নির্মল হৃদয় ভবনে নিয়ে আসলেন। ঠিক আছে। তারপর উনি কি বললেন? মরণাপন্ন এসব মানুষকে বুকে তুলে নিলেন, নির্মল হৃদয় এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করলেন। রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করলেন শিশু ভবন। তাহলে শিশুদের জন্য উনি কি প্রতিষ্ঠা করছেন? শিশুদের জন্য প্রতিষ্ঠা করছেন শিশু ভবন। তারপর উনি কি করলেন দেখো, মাদার তেরেসা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি? গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী কারা? যাদের ওই যে হাত পা সাদা হয়ে যায়, অনেক সাদা হয়ে যায়, পুরো শরীর সাদা হয়ে যায়, বাঙালি কিন্তু দেখতে বিদেশিদের মতো লাগে, তাদেরকে ধবল রোগী বা কুষ্ঠরোগী বলা হয়। তাহলে এই কুষ্ঠরোগীদেরকে মানুষ পছন্দ করতো না, মনে করতো কুষ্ঠরোগটা বুঝে ছোঁয়াচে রোগ, তাদেরকে এক ঘরে করে রাখতো, তাদের সাথে মিশতো না। এইসব কুষ্ঠরোগীদের উনি কি করলেন? এইসব কুষ্ঠরোগীদের জন্য উনি টিটাগড়ে কি করলেন? একটা প্রতিষ্ঠান গড়ে তুললেন। এরপর এর অনেক শাখা হলো। কুষ্ঠরোগীদের শরীরের দুর্গন্ধময় দগদগে ঘা, কেউ এটা হচ্ছে সেবা যত্ন করতো না, রুগীগুলোকে পরিত্যাগ করতো, ছেড়ে চলে যাইতো সবাই। অসুখটা ছোঁয়াচে ভেবে রুগীর কাছ থেকে সবাই দূরে থাকতো, যেটা আমি বললাম। এই জন্য উনি কুষ্ঠরোগীদের কষ্টের কথা ভেবে নিজ হাতে তাদের ঘা ধুয়ে দিতেন, তাদেরকে গোসল করিয়ে দিতেন। 1971 সালে উনি আমাদের যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, এখানেও তিনি 1 কোটি লোক যে ছিল, 1 কোটি লোক ছিল না, এটা একটা মিথ্যা কথা। অনেক অল্প লোক ছিল, কয়েক লাখ ছিল হয়তো। কিন্তু ভারত, ইন্ডিয়া কি করে, ইন্ডিয়া আমাদেরকে চাপিয়ে দেয়। এই জন্য আমরা বলবো না 1 কোটি, এত মানুষ ছিল না আসলে। যতটুকুই ছিল ওটা কিন্তু আমরা কেউ গুনি নেই। তোমরা তো, তোমাকে যদি আমি বলি অনেকজন ক্লাস করছো, অনেকজন কি করো? অনেকজন তো করো না। এই 70-80 জন তো ক্লাস করো। তাহলে আমি যদি বললাম অনেকজন স্টুডেন্ট ক্লাস করে, তাহলে এটা একটা মিথ্যা কথা বলো না? এরকম ভারতের লোকেরা মিথ্যা কথা বলে। অনেক মানুষ ছিল সত্যি কথা, কিন্তু 1 কোটি ছিল এটা একদম ঠিক কথা না। তো উনি কি করতেন? মাদার তেরেসা এইসব মানুষের সেবা যত্ন করতেন। তাহলে পাকিস্তান হানাদার বাহিনী তো অনেক অত্যাচার করছেন এইসব শরণার্থী, এই যে আমাদের বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে আশ্রয় নিল, যারা আশ্রয় নিল তাদেরকে শরণার্থী বলে। মানে শরণ বা স্থানের জন্য প্রার্থনা করে, যারা যারা থাকার জায়গা, খাওয়ার জায়গা বিনীতভাবে আশা করে, তাদেরকে বলা হয় শরণার্থী। তাহলে শরণার্থীদের উনি দুঃখ দুর্দশা থেকে অনেক সেবা যত্ন করলেন। 1972 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন উনি মিশনারিজ অফ চ্যারিটির সেবা যত্ন করার জন্য বাংলাদেশেও শাখা করলেন। খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট, কুলাউড়িতে নির্মল হৃদয় শিশু ভবন প্রতিষ্ঠা করলেন। উনি কি করলেন? বাংলাদেশেও এই যে মাদার তেরেসা সংগঠন, এটা প্রতিষ্ঠা করলেন। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে। আমাদের আর 3-4 মিনিট আছে, আমরা 3-4 মিনিটের মধ্যে শেষ করব। শেষ পর্যন্ত সবাই একটু মনোযোগ দেই আমরা। 1991 সালে প্রচন্ড ঝড়ে বাংলাদেশে একটা ঘূর্ণিঝড় হয়। 81 বছর বয়সে উনি বাংলাদেশে ছুটে আসেন। তিনি নিজ হাতে দুর্গত মানুষের সেবা যত্ন করেন, ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছে মাদার তেরেসা। তাহলে মাদার তেরেসা সারা জীবনই মানুষের সেবা যত্ন করার জন্য কাজ করে গেছেন। তারপর উনি এই যে মানুষের সেবা যত্ন করলেন, এজন্য নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার পাওয়ার অর্থটা উনি মানুষের সেবায় দান করে গেছেন। তারপর ওনার সম্মানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল নোবেল পুরস্কারের কমিটি।
এই উনি উনি রিকোয়েস্ট করছেন, মানে অনুরোধ করছেন যে এই যে ভোজ, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করার দরকার নাই, এই টাকাটাও আপনারা গরিব দুঃখী মানুষের জন্য বিলিয়ে দেন। মাদার তেরেসার এই কথাটা সবাই গ্রহণ করছে। গ্রহণ করে অনুষ্ঠানটা না করে এই যে পুরস্কারের অর্থ, নোবেল পুরস্কারের অর্ধেকের সমান প্রায় ওই ভোজ অনুষ্ঠান, খাওয়া দাওয়ার অনুষ্ঠানের টাকা পয়সাটা ছিল। ওই টাকা, নোবেল পুরস্কারের অর্থ সব টাকা উনি মানুষের সেবায় দান করেন। উনি মারা যান কবে? 1997 সালের 5ই সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। এইটাও অনেক গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ। তারপরে শেষের দিকে আমরা একটু দেখি, সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা যত্ন করে গেছেন, সেই সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করছেন। উনি এত সেবা যত্ন করার পাশাপাশি আমাদেরকেও মানুষের জন্য কাজ করার জন্য অনুপ্রাণিত করছেন। তোমাদের মধ্যে অনেকেই তো এই যে গত বছর সিলেটে বন্যা হলো না, তোমরা সবাই টিএসসি তে ছুটে আসছিলা। টিএসসি তে এসে যে যার আহ, যে টাকা জমাইছো, ব্যাংকে টাকা জমাইছো, সবকিছু দিয়ে গেছো না, বলছো না যে আঙ্কেল এই যে বন্যার্থদের জন্য আমরা এই টাকাটা ব্যয় করব, আপনি দিয়ে দেন, সবার ওনাদের অনেক কষ্ট হচ্ছে, ওনাদেরকে খাওয়ার ব্যবস্থা করেন। এরকম মাদার তেরেসাও সবাইকে অনুপ্রাণিত করত। আমরা সবাই মানুষের সেবা যত্ন করার চেষ্টা করব। তাহলে লাস্টের লাইনটা একটু আমরা দেখি। নীল পাড়, ওনার শাড়ির নীল পাড় মানে ওনার বর্ডার, মানে শাড়ির একদম আঁচলের অংশ, নিচের অংশ ছিল নীল পাড়ের। নীল পাড়ে সাদা শাড়ি পরা ছোটখাটো এই মানুষটাই কি হয়েছে? মানুষটাই হচ্ছে হলো দুনিয়ার সবাই একে এক নামে চেনে। তিনি মানুষের মনে তিনি বেঁচে আছেন চিরকাল। মানুষের মনে তিনি বেঁচে আছেন চিরকাল কেন? কারণ উনি মানুষের সেবার যত্ন কাজ করে গেছেন। তাহলে এই যে মানুষের সেবার জন্য কাজ করতে হবে, এই বিষয়টা যে মাদার তেরেসা দেখিয়ে দিলেন, এজন্য নোবেল পুরস্কার দেওয়া হলো তাকে। সারা জীবন মানুষের কষ্টে কাজ করে গেছেন। আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ, 1991 সালের ঘূর্ণিঝড়, তারপর শিশুদের জন্য শিশু ভবন, এই যে এত কিছু উনি করলেন, সব কিন্তু নির্মল হৃদয় শিশু ভবন, সব মানুষের ভালোর জন্য। আমরাও সমাজের জন্য কাজ করব, মানুষকে ভালোবাসবো, মানুষের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। তাহলে এই ছিল তোমাদের গল্পটা। তো এইটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর এইটার পাঠ পরিচিতির জন্য তোমরা তোমাদের গল্পের বই থেকে একটু পড়ে নিবা। এই যে দেখো পাঠ পরিচিতিটা এখানে আছে, তোমরা একটু দেখো তো পাঠ পরিচিতিটা। তোমরা কেন লিখছো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে মাদার তেরেসা পড়বা, মাদার তেরেসাটাই হোমওয়ার্ক। তাহলে এই যে পাঠ পরিচিতিতে আছে, পাঠ পরিচিতি কি লিখে আছে দেখো। মাদার তেরেসা একজন অসাধারণ মানব দরদী, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তার জন্মস্থান আলবেনিয়া হলে ভারতবর্ষে এসে মানুষের দুঃখ দুর্দশার জন্য উনি বিচলিত ছিলেন। মানুষের দুঃখ দুর্দশা উনি দেখতে পারতেন না। গরিব, অসুস্থ, অসহায় মানুষদের জন্য স্কুল, চিকিৎসা কেন্দ্র উনি গঠন করেন। সমাজে অবহেলিত পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের জন্য তিনি নিজ হাতে সেবা করতেন, সেবা যত্ন করতেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় সেবা যত্ন করছে, অসহায় মানুষদেরকে খাওয়ানোর, তাদের রোগ হলে, অসুখ হলে চিকিৎসার ব্যবস্থা করছে। উনি বিভিন্ন মানব সেবা প্রতিষ্ঠান গঠন করছে। উনি দেশ, জাতি, ধর্ম পার্থক্য না করে সেবার কাজকে বড় করে দেখেছিলেন। এজন্য দেশের এবং সব ধর্মের মানুষের কাছে তিনি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান পেয়েছেন। তাহলে তুমি যখন সব মানুষের সেবা যত্ন করবা, সবাই কিন্তু তোমাকেও ভালোবাসবে। এই হলো তোমাদের পাঠ পরিচিতির বিষয়। আর আমরা কবি পরিচিতি তো জেনে গেছি। এই ছিল আজকে তোমাদের পড়া। আমি তোমাদের সাথে ছিলাম ইডু পরিবারের তোমাদের বাংলা বিষয়ের ইনস্ট্রাক্টর, বাংলা বিষয়ের স্যার, আহ রওনক আল ওয়াসিস স্যার। এই ছিল আমাদের আজকের পড়ার বিষয়। তো এই পর্যায়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারো। মূল বিষয়টা তোমাদের এই স্লাইড, এই পিডিএফটা দিয়ে দিব আমরা, পড়ে নিলে আরো ভালো শিখতে পারবা। মাদার তেরেসার মূল বিষয়বস্তু আছে, ওনার পরিচয় দেয়া আছে, ভারতে কবে আসলেন এগুলো আছে, মিশনারি অফ চ্যারিটি খুললেন এগুলো এখানে বলা আছে। এই যে দেখো, 1950 সালে খুললেন। তারপর সেবার কাজ, অনাথ শিশুদের জন্য উনি লালন পালন, অসুস্থদের জন্য শিক্ষা চিকিৎসার ব্যবস্থা, এগুলো উনি করেছেন। আচ্ছা, দেখি কোনো প্রশ্ন আছে কিনা তোমার। তাশরিফ শারিয়ার, আজকের গল্পটা মজা আছে, হ্যাঁ অনেক শেখার বিষয় আছে। তোমরাও সেবা যত্ন করবা, পশু পাখিদের পানি খাওয়াবা, পাখিদেরকে তোমরা একটু খাবার খাওয়াবা। আচ্ছা, দেখো মাদার তেরেসা নোবেল পুরস্কার পান, ভারত রত্ন পান, অনেকগুলা পুরস্কার পান। তাহলে আজকের গল্পের আমাদের সার সংক্ষেপ যদি আমরা বলি, এই গল্পে আমরা কি শিখলাম? আমরা শিখলাম মাদার তেরেসা ছিলেন দয়া, ভালোবাসা ও মানবতার প্রতীক। তিনি দেখিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের মানব ধর্ম।
তাহলে এই ছিল আজকের আমাদের মূল বিষয়, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের মানব ধর্ম। তাহলে আজকের ক্লাসটা তোমরা যারা মনোযোগ দিয়ে করলা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। সবাইকে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি ইডু পরিবার থেকে রনক আলু বাসি স্যার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।